বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় 4 হামলা, গাজায় নরক দেখছে ইসরায়েল। হঠাৎ শুরু হয়েছে জল্পনা কল্পনা, কে হচ্ছেন ইরানের পরবর্তী খামেনি। ভারতের সাথে উত্তেজনার মাঝে ফাতেহ 4 পরীক্ষা করে আতঙ্ক ছড়ালো পাকিস্তান। প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করব, যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে ততদিন অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ। ভারতের মহারাষ্ট্রে পরিবারের সামনেই মুসলিম ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিল পাকিস্তান। এ কোন বিপদে নরেন্দ্র মোদী, ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরো শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 24 ঘন্টায় 4 হামলা, গাজায় নরক দেখছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর প্রতিদিনের প্রতিরোধ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত এক ফুটেজে জানায়, তারা আবু আলী মুস্তফা ব্রিগেডসের সঙ্গে মিলে ইসরায়েলি সেনাদের ছাউনি ও সাজোয়া যানে মর্টার হামলা চালিয়েছে। আবু আলী মুস্তফা ব্রিগেড হল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা। আল কুদস আরো জানায়, তারা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সঙ্গেও যৌথ অভিযান চালিয়েছে। খান ইউনুসের সাতার এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ভারী মর্টার হামলা চালানো হয়। একই এলাকায় পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন ব্রিগেড 60 মিলিমিটার মর্টার দিয়ে হামলা চালায়। 24 ঘন্টায় অন্তত 4টি হামলার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। আল কাসাম জানায়, গাজায় আল সুজাইয়া পাড়ায় ইসরায়েলি ট্যাঙ্ক মেরকাভাতে স্থানীয়ভাবে তৈরি রকেট চালিত গ্রেনেড ইয়াসিন 105 দিয়ে আঘাত হানা হয়। আল কুদস জানায়, খান ইউনিসের আল কাতিবা এলাকায় খাকেব বিস্ফোরক দিয়ে একটি সামরিক যান লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, 12 আগস্ট থেকে তারা গাজার জৈতুন এলাকায় নতুন অভিযান চালাচ্ছে, যা ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত। এছাড়া নেতানিয়াহু প্রশাসন গাজা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আল কাসাম ও আল কুদস দাবি করেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের অন্তত 52টির বেশি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই মাসে তাদের বেশ কয়েকটি উল্লেখযোগ্য অভিযান ছিল। মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 গোলা নিক্ষেপ, ইসরায়েলি সেনা আশ্রয় নেওয়া একটি বাড়িতে 3টি রকেট চালিত গ্রেনেড হামলা, আল কাসামের স্নাইপাররা 3 জন ইসরায়েলি সেনাকে গুলি করে হতাহতের দাবি, ইসরায়েলি কমান্ড এন্ড কন্ট্রোল সাইটে মেশিন গান, গোলা ও রাজুম রকেট হামলা, মেরকাভা ট্যাঙ্ক ও 2টি D9 সামরিক বুলডোজারের ট্যান্ডম ও ইয়াসিন 105 গোলা হামলা। হঠাৎ শুরু হয়েছে জল্পনা কল্পনা, কে হচ্ছেন ইরানের পরবর্তী খামেনি। গত জুনে ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। এই অনুপস্থিতির কারণে খামেনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। কারণ খামেনির বয়স এখন 86 বছর। এই বয়সেও ইরানের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই খামেনির পর কে হবেন ইরানের পরবর্তী শাসক, এ নিয়ে আলোচনা চলছে বেশ আগে থেকেই। খামেনির উত্তরসূরির নাম জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে ছিলেন শীর্ষ নেতা, কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। যখন ইসরায়েলি বিমান হামলায় ইরানের বেসামরিক ও সামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছিল, তখন খামেনি ছিলেন সুরক্ষিত এক বাংকারে। এরপরও গোয়েন্দা তথ্যের মাধ্যমে খামেনির অবস্থান জেনে যায় তারা। যুদ্ধে যদি কোনোভাবে সেই বাংকারে হামলা চালানো হতো, তবে ভয়াবহ বিপদে পড়তে পারত ইরান। নেতৃত্ব শূন্য ইরানের যুদ্ধ করার মনোবল হারিয়ে যেত। এছাড়াও পরমাণু কর্মসূচি নিয়ে এখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের রেষারেষি চলছে।
যেখানে খামেনি গুরুত্বপূর্ণ চরিত্র। যদিও এই সংকট শুরু হওয়ার আগেই নিজের উত্তরসূরি নির্ধারণ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন খামেনি, তবে কার নাম বিবেচনায় রয়েছে তা প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে তার ছেলে মুস্তাবা খামেনির নাম তালিকায় নেই, বরং তার ঘনিষ্ঠ কিছু মিত্রকেই উত্তরসূরি বানাতে চান তিনি। খামেনি এখন বিশ্বের দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন নেতাদের একজন। একসময় ইরানের ইসলামী বিপ্লবের প্রতীক হিসেবে দেখা হতো তাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন মহলেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও সরকার ও নিরাপত্তা বাহিনীর অনুগত অংশ এখনো খামেনিকে সমর্থন জানিয়ে আসছে, কিন্তু অনেকেই আবার বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে খামেনির কিছু কৌশলগত ভুল ইরানের দুর্বলতা প্রকাশ করেছে। অনেকের মতে খামেনির বয়স রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই ধরনের মন্তব্য করেছেন খামেনির ব্যক্তিগত উপদেষ্টা আলী আকবর ভেলায়েতিও। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও সংস্কারপন্থীরা ইরানের রাজনীতিতে একটি জায়গা তৈরি করতে পারবে। তবে বাস্তবতা হলো ইরানে খামেনির প্রতি এখনো একটি বড় ও শক্তিশালী রক্ষণশীল গোষ্ঠীর সমর্থন রয়েছে। ভারতের সাথে উত্তেজনার মাঝেই ফতেহ 4 পরীক্ষা করে আতঙ্ক ছড়ালো পাকিস্তান। ছাই চাপা আগুন আবার জ্বলে উঠেছে। নতুন উত্তেজনায় মুখোমুখি দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার মাঝে পাকিস্তানের মরুভূমি নীরবতা ভেঙে দিল এক বজ্র গর্জন। আকাশে উঠল ধোঁয়ার কুণ্ডলী, ভূমি থেকে ছুটে গেল প্রাণঘাতী ধাতব পাখি। এটি ছিল পাকিস্তান আর্মির নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ফতেহ 4 এর প্রথম প্রকাশ্য পরীক্ষা। জাতীয় দিবসের আগের দিন 12 আগস্ট 2025 ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল দীর্ঘ পাল্লার এই স্থলভিত্তিক সাবসনিক ক্রুজ মিসাইলটি। এটির দৈর্ঘ্য 7.5 মিটার, ওজন 1530 কেজি, গতি ঘন্টায় প্রায় 850 কিলোমিটার। ক্রুজ মিসাইলটির 5 মিটারের মধ্যে নির্ভুলতার সাথে হামলা করতে সক্ষম। এর পাল্লা 750 কিলোমিটার, 330 কেজি ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনে সক্ষম। মিসাইলটি জিপিএস ও আইএনএস নেভিগেশন, ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ও রাডার সিকার ব্যবহারের ফলে শত্রুর রাডার ও ইলেকট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম। চীনের নির্মিত বিশেষ ট্রান্সপোর্টার লঞ্চার গাড়িতে একসঙ্গে 3টি মিসাইল বহনযোগ্য হওয়ায় গতিশীলতা ও শুট অ্যান্ড স্কোট কৌশলে দ্রুত অবস্থান বদলানোর ক্ষমতা পেয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে ফতেহ 4 পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে এবং ভারতের নির্ভয় ক্রুজ মিসাইলের তুলনায় দ্রুত সেনা পরিষেবায় এসেছে। এটি পাকিস্তানের বাবর মিসাইলের মতো নিম্ন উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম হলেও মূলত প্রচলিত আক্রমণের জন্য নকশা করা। আঞ্চলিক উত্তেজনা ও সামরিক আধুনিকায়নের প্রতিযোগিতার মাঝে ফতেহ 4 যেন ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, পরমাণু অস্ত্র ভান্ডার অক্ষত রেখেও পাকিস্তান প্রয়োজনে নির্ভুল ও গভীর আঘাত হানতে প্রস্তুত। প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করব। যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে ততদিন অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। শুক্রবার পূর্ব লেবাননের বালবেক শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইনের শাহাদাতের 40 দিনের শোক সমাপ্তি দিবস উপলক্ষে স্মরণ সভা টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। হিজবুল্লাহ প্রধান বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অস্তিত্ব থাকাকালীন হিজবুল্লাহ তার অস্ত্র সমর্পণ করবে না। প্রয়োজনে ইসরায়েলি আমেরিকান জোটের বিরুদ্ধে আমরা কারবালার মতো যুদ্ধ করতে প্রস্তুত, মূল্য যাই হোক না কেন। লেবাননের সরকারের সমালোচনা করে নাইম কাশেম বলেন, যে কোনো অভ্যন্তরীণ কোন্দলের জন্য এবং দেশের ভূমি রক্ষার দায়িত্বে অবহেলার জন্য এই সরকার সম্পূর্ণ দায় বহন করে। আগ্রাসন বন্ধ করতে এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ও কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত আলোচনার সময় আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। কাশেম আরও সতর্ক করে বলেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের ইসরায়েলি আমেরিকান জোটের চক্রান্তের বিরুদ্ধে রাস্তার বিক্ষোভ আরও তীব্র হতে পারে, যা সম্ভবত বৈরুতের মার্কিন দূতাবাস পর্যন্ত পৌঁছাতে পারে। লেবাননের মন্ত্রিসভা গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীকে একটি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ পরিকল্পনার খসড়া তৈরির দায়িত্ব দিয়েছে এবং সারা দেশে সমস্ত অস্ত্রের উপর রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মার্কিন সমর্থিত প্রস্তাবকে অনুমোদন করেছে। সূত্র আনাদোলু। ভারতের মহারাষ্ট্রে পরিবারের সামনেই মুসলিম ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। সাম্প্রদায়িক সহিংসতার এক ভয়াবহ প্রদর্শনী করল হিন্দুত্ববাদী গুন্ডারা।
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ২০ বছর বয়সী এক মুসলিম ছাত্রকে পরিবারের সামনেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে হিন্দু উগ্রপন্থীরা। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সুলেমান খান নামে পরিচিত ওই ভুক্তভোগী জামনের তালুকের একটি গ্রামে নিজের বাড়ির কাছে অন্য সম্প্রদায়ের এক মেয়ের সাথে কথা বলছিলেন। এ সময় হিন্দু উগ্রপন্থীরা তাকে ঘিরে ফেলে এবং তার উপর নির্মমভাবে আক্রমণ শুরু করে। তার পরিবার যখন এই বর্বর হামলার প্রতিবাদ করে তখন তাদের উপরও আক্রমণ করা হয়। সুলেমানকে এতটাই প্রহার করা হয় যে সে আহত অবস্থায় মারা যায়। প্রিয়জনদের সামনেই তাকে নির্মমভাবে পেটানো হয়, ফলে পুরো পরিবার ভেঙে পড়েছে। সুলেমানের পরিবার দ্রুত বিচার এবং দায়ী সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার না করে পুলিশ উল্টো সুলেমানের দাফন অবিলম্বে সম্পন্ন করার জন্য তাদের উপর চাপ দেওয়ার গভীর ক্ষোভ প্রকাশ করেছে। এতে শোকাহত পরিবার আরো কষ্ট পাচ্ছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক কর্মী এবং মানবাধিকার সংগঠনগুলির উদ্বেগ প্রকাশ করে এটিকে আইন শৃঙ্খলার গুরুতর ব্যর্থতা বলে অভিহিত করেছে এবং প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে, বিশেষ করে সুলেমানের মতো তরুণরা যারা কেবল সম্প্রদায়ের সীমানার বাইরে সামাজিক যোগাযোগের কারণে সহিংসতার শিকার হয়েছেন। সূত্র কেএমসি। ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসে হওয়া এক সংঘর্ষে ৬টি ভারতীয় যুদ্ধ বিমান ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী পাকিস্তান বিমান বাহিনীর পাইলটদের প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। এই বীর পাইলটদেরকে দেশের সর্বোচ্চ সামরিক পদকে ভূষিত করা হয়েছে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এসব পাইলটের হাতে পদক তুলে দেন। বিশেষ করে উইং কমান্ডার মালিক রিজওয়ানুল হককে তামঘা-ই বাসালাত পদক দেওয়া হয়, যিনি অপারেশন বুনিয়ানুম মারসুস S-400 সিস্টেম ধ্বংস করার জন্য বিশেষভাবে প্রশংসিত হন। ওই সংঘর্ষে পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধ বিমান, যার মধ্যে রাফেল ফাইটার জেটও ছিল, ভূপাতিত করে এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এর আগে কাশ্মীরে একটি হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন পদক্ষেপ নিলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে ৭ মে ভারত পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মীরের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাকিস্তান পাল্টা অভিযান শুরু করে। এতে ভারতের কৌশলগত স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্প পুতিনের এই শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্ক আরো বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আমি দেখতে পাচ্ছি আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকে যদি পরিস্থিতি ঠিকঠাক না হয় তাহলে ভারতের উপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরো বাড়তে পারে। গত বুধবার এক নির্বাহী আদেশে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের 25% সহ ভারতের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এর মধ্যে 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি 25% শুল্ক আগামী 28 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে সেই তেল আবার খোলা বাজারে বিক্রি করে লাভ করছে। তার ভাষায়, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, অথচ ভারত তাদের কাছ থেকে তেল কিনে সেগুলো আবার বিক্রি করে প্রচুর অর্থ আয় করছে। 24 ঘন্টায় 4 হামলা, গাজায় নরক দেখছে ইসরায়েল। হঠাৎ শুরু হয়েছে জল্পনা কল্পনা, কে হচ্ছেন ইরানের পরবর্তী খামেনি। ভারতের সাথে উত্তেজনার মাঝে ফাতেহ 4 পরীক্ষা করে আতঙ্ক ছড়ালো পাকিস্তান। প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করব, যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে ততদিন অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ। ভারতের মহারাষ্ট্রে পরিবারের সামনেই মুসলিম ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিল পাকিস্তান।
এ কোন বিপদে নরেন্দ্র মোদী? ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরো শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.